ওই পিচ্ছি ছেলে, এদিকে আয়। আপু, তোমাকে কতবার বলছি আমাকে পিচ্চি বলবে না। তুমি আমার চেয়ে বয়সে মাত্র 3 বছরের সিনিয়র, তাই তুমি আমাকে পিচ্চি বলো। আমি পিচ্চি আর তুমি কি বুড়ি? 3 বছর হোক কিংবা 3 দিন, পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? তুই তো পিচ্চি, পিচ্চিদের মতো কথা বলিস আর পিচ্চিদের মতো হাঁটু বের করা প্যান্ট পরিস। এইটাকে স্টাইল বলে। গত ঈদে এই যে এই স্টাইলটা নামছে, তাই আম্মুকে বলে 1200 টাকা দিয়ে কিনে নিছি প্যান্টটা। কোচুর স্টাইল তোর দেখে মনে হচ্ছে কোথাও থেকে অ্যাক্সিডেন্ট করে প্যান্ট ছিঁড়ে নিয়ে আসছিস। তুই যেমন পিচ্চি তেমন তোর ড্রেস আপের রুচিও পিচ্চিদের মতো। দুধ দাও, দুধ খাবো। হোয়াট? কি বললি তুই, হারামজাদা? বলছি দুধ খাবো, প্রাণ মিল্ক। তুমি না বললে আমি পিচ্ছি? তাই না? খুব দুষ্ট হয়ে গেছিস তুই। দাঁড়া, আজকে একবার শুধু বাসায় চল, তারপর তোকে মজা বুঝিয়ে দেব। হ্যাঁ আপু, চলো বাসায় চলো। একটু পর সন্ধ্যা হয়ে আসবে, ঠান্ডাও বেশ লাগছে আমার। আমি আপুর বলার সাথে সাথেই জুই আমার গালে জোরে একটা থাপ্পড় মারলো, আর আমি গালে 2 হাত দিয়ে বললাম, মারলে কেন? আমি তোর কোন কালের আপু লাগিয়েছে আমাকে এত আপু আপু বলছিস? কেন তুমি? তোমার আব্বু আর আমার আব্বু তো আপন 2 ভাই। সেই সম্পর্কে তো তুমি আমার আপুই হচ্ছ, বড় আপু। কিন্তু আমি তোকে ভাই হিসেবে মানি না। আর একবারও যদি আপু ডাকিস তাহলে আমি যে তোকে কি করব, লবণ মরিচ ছাড়াই কাঁচা চিবিয়ে খাবো তোকে, কথাটা মনে থাকে যেন। আচ্ছা তাহলে তুমি বলো, আপু ছাড়া কি বলে ডাকবো? বউ বলবি। এখন বাসে চল, আবিরের আম্মু আমাকে আবিরকে ডাকতে পাঠিয়েছে। কোন আবিরের আম্মু? সাধে কি তোকে পিচ্ছি বলি? তুই ছাড়া আমাদের বাসায় আর আবির কে আছে? তোর আম্মুই আমাকে পাঠিয়েছে তোকে ডাকতে। ও আচ্ছা, সেটা ঠিক করে বলবে তো। দোস্ত তোরা সবাই খেল, আমি যাচ্ছি, বউ আমাকে নিতে আসছে। আমি বউ বলাতে জুয়ের দিকে তাকিয়ে দেখি ও মুখ লুকিয়ে কেমন গালে টুল পড়া হাসি দিচ্ছে। কি হলো বউ, হাসছো কেন? এমনি বাসায় চল, আমার হাত জড়িয়ে ধর। কেন হাত জড়িয়ে ধরে হাঁটতে হবে কেন? আমি কি ফিটার খাওয়া বাচ্চা নাকি যে আমার হাত ধরে না রাখলে আমাকে কেউ ধরে নিয়ে চলে যাবে? না, আমি থাকতে তোকে কেউ আমার কাছ থেকে ধরে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমার ইচ্ছে হচ্ছে এখন আমার পিচ্ছি জামাইটার হাত ধরে হাঁটবার, তাই। উফ, অসহ্য। চলুন এর ফাঁকে আপনাদেরকে ওদের সাথে পরিচয় করিয়ে দেই। আমাদের গল্পের দুষ্ট পিচ্চি চরিত্রে যাকে দেখেছিলেন সে হচ্ছে আমাদের গল্পের মেন ক্যারেক্টার, তার নাম আবির মাহমুদ শান্ত। আর এতক্ষণ তাকে যার সাথে কথা বলতে শুনেছিলেন সে হচ্ছে গল্পের নায়িকা, ওর পুরো নাম ঈশিতা আক্তার জয়ী। সবাই ওকে জয়ী বলেই ডাকে। আবির জয়ীর থেকে বয়সে 3 বছরের জুনিয়র, আর জয়ী আবিরের সিনিয়র। ফ্যামিলি সম্পর্কে জয়ী আবিরের বড় আব্বুর মেয়ে, সেদিক থেকে তারা ভাই বোন। কিন্তু ছোটবেলা থেকে জয়ী আবিরকে তার জামাই বলে, মনে প্রাণে বিশ্বাস করে আসছে। আবিরের বাচ্চাদের মতো কথা বলা, বায়না করা, সব মিলিয়ে জয়ী আবিরের বাচ্চা স্বভাবের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আবির ওর বাবা মার একমাত্র সন্তান। ও ক্লাস 10-এ পড়ে। আবিরের আব্বু 10 বছর হলো দেশের বাইরে থাকেন। বাসায় তেমন কেউ নেই, শুধু আবিরের আম্মু জুই আর আবির। আবিরের আম্মু হীরামণি। বাসায় একা লাগে বলে জুই আবিরদের বাসায় থাকে। জুই ওর আব্বু আম্মুর প্রথম সন্তান। ওরা 2 বোন। জুই এখনও পড়াশোনা শেষ করেনি, সে অনার্স 3rd ইয়ারে পড়ছে। আর তার বোন রিভা সবেমাত্র ক্লাস 4-এ পড়ে। যাই হোক, আপাতত এইটুকু জেনে রাখেন, বাকি সব গল্পের মধ্যে দিয়ে জানতে পারবেন। স্কুল থেকে এসে ব্যাট আর বল নিয়ে বাসা থেকে বের হয়েছিল আবির। সে মাঠে তার বন্ধুদের সাথে খেলছিল। বাসায় তার বড় আম্মু অর্থাৎ জুইয়ের আম্মু এসেছে। সে আবিরকে খুব ভালোবাসে, একদম নিজের ছেলের মতো করে দেখে আবিরকে। বাসায় এসে আবিরকে না দেখতে পারায় সে জুইকে বলে আবিরকে ডেকে নিয়ে আসতে। আর তার পরের কাহিনী তো আপনারা সবাই জানেনই, তাই আর বললাম না। রাস্তার পাশ দিয়ে দুজন দুজনের হাত ধরে হাঁটতেছি, মানে জুই আমার হাত চেপে ধরে রাখছে, তাই আমিও উল্টো জুড়ে ওর হাতটা চেপে ধরে হাঁটছি। সবাই আমাদের দিকে কেমন তাকিয়ে আছে। আমি জুইয়ের দিকে তাকিয়ে
ইচ্ছে মতো ঠোঁট নেড়ে আমাকে মারার জন্য মনে মনে ওকে বকতে থাকলাম। শুধু আপু বলছি বলে গুন্ডিটা আমাকে থাপ্পড় মারলো। কিরে, সাইলেন্টভাবে ঠোঁট নেড়ে আমার দিকে তাকিয়ে কি গালাগালি দিচ্ছিস? কই, কোনো গালি দিচ্ছি না তো। তারপর আবির একদম ভদ্র ছেলের মতো কোনো দুষ্টুমি না করে ওর হাত ধরে আসতে থাকে। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে আবির আর জুই। আবির বাসায় আসতেই জুইয়ের আম্মুকে দেখে খুশিতে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। বড় আম্মু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আর কোথায় গিয়েছিলি? মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলাম, আর তোমার বজ্জাত মেয়ে আমাকে থাপ্পড় মেরে নিয়ে আসলো। কি, জুই তোকে থাপ্পড় মেরেছে? কিন্তু কেন? সেটা বলা যাবে না, বললে আমাকে আবার মারবে। তাহলে বলিস না। শোন বাবা, তোকে তো আগেই বলেছি আমার মেয়েটা একটু বদমেজাজি বটে, কিন্তু ওর মনটা না খুব ভালো। দেখবি তোকে এখন শাসন করছে, একটু পর আবার আদর করবে। বড় আম্মু, তোমার মেয়েকে একটু তোমার মতো করতে পারোনি? তুমি কত পারো। পাগল ছেলে আমার, বলে কি? শোন, তুই একটু ওর কথা মতো চলিস। আচ্ছা। এখন আয়, বস এখানে। আমি তোর সাথে বসে খাবো বলে এসে থেকে কিছু খাইনি। আর তোর আম্মু বলল তুই নাকি কিছু না খেয়ে স্কুল থেকে এসে ব্যাট বল নিয়ে বের হয়ে পড়েছিস। আসলে আমাদের আজকের ম্যাচ ছিল তো, তাই আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু, তুমি খাবার রেডি করো। তারপর আবির উপরের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে ড্রয়িং রুমে খাবার খেতে আসে। আজ তার পছন্দের অনেক খাবার রান্না হয়েছে। বিরিয়ানি, মাংস ভুনা, চিংড়ি মাছ সহ আরও অনেক আইটেমের খাবার, যেগুলো দেখে আবিরের খিদে বেড়ে যায়। আর আবির খেতে বসে যায়। আবির খাচ্ছে, আবিরের পাশে তার আম্মু হীরামণি বসেছে, আর আবিরের সামনে জুই আর তার আম্মু তানিয়া বসেছে। ওরা চারজনেই বসে খাবার খাচ্ছে। খেতে খেতে আবিরের বড় আম্মু বলল, তা বাবা, তোর পড়াশুনো কেমন চলছে? এই তো বড় আম্মু, চলছে। সামনে তো তোর এসএসসি পরীক্ষা। এখন একটু দুষ্টুমি ফাজলামো কম করে পড়াশোনায় মন দে। তারপর আবির খাওয়া শেষ করে হাত ধুয়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে আবির নিজের ফোনটাকে চার্জ দিয়ে বই নিয়ে তার ক্লাসের পড়াগুলোকে একটু দেখতে থাকে। আবির পড়ছে, একটু পর বই নিয়ে জুই আবিরের রুমে আসে। আবির হয়তো ভাবে সে পড়তে আসছে, তাই আর কিছু বলে না। জুই এসে আবিরের পাশে বসে, আর একটু পর হঠাৎ আবিরের পাশ থেকে উঠে গিয়ে ভেতর থেকে রুমের দরজা লাগিয়ে দেয়, আর আবিরের দিকে ফিরে একটা বজ্জাত মার্কা হাসি দিয়ে নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে আবিরের দিকে এগিয়ে আসতে থাকে। আপু, সরি বউ, তুমি দরজা কেন লাগাচ্ছ? আজকে সারাদিন আমার পিচ্ছি বরটার সাথে যেটা করতে পারিনি সেটা এখন করব বলে। কি কি করবে তুমি? বেশি কিছু না, এই যে বিকালে তোর যে গালে থাপ্পড় মারলাম সেই গালে চুমু খাবো, আর তোকে অনেক আদর দিব। না, এটা হয় না। আমি তোমার ভাইয়া লাগি? না, তুই আমার জামাই লাগিস, আর আমি না, তোর বউ। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, কারণ জুই ওর ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁটের জোরে কামড় দিয়ে ধরছে, আর আমার ঠোঁটের উপর অত্যাচার করে যাচ্ছে। ও আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে ওর হাত দুটো ঠেকিয়ে আমার ঠোঁট আর ওর ঠোঁট একাকার করে দিয়ে যাচ্ছে। একটু পর ছাড়লো। হারামজাদা, তুই কি সিগারেট খাস? হায় আল্লাহ, সকালে স্কুলে টিফিনের সময় বন্ধুদের সাথে লুকিয়ে একটা সিগারেট খাইছিলাম, কিন্তু পরে যে ব্রাশ করব সেটার আর মনে নেই। বাসায় এসে তো অনেক খাওয়া দাওয়া করলাম, এরপরও কি মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসছে নাকি? ও কিভাবে ধরে ফেললো? আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও না। মানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ায় জোর করে এক টান দিয়েছিলাম আর কি। কি সিগারেট খাচ্ছিস পিচ্ছি? ম্যারিস ব্ল্যাক ডায়মন্ড। তোর কাছে এখনো আছে নাকি দুই একটা? না মানে ব্যাগে একটা থাকলেও থাকতে পারে, হ্যাঁ একটা আছে, কিন্তু আমি আর খাবো না কখনো। বের কর। কেন আবার আবার আম্মুকে ডেকে দেখাবো নাকি? বললাম তো আমি আর সিগারেট খাবো না কখনো। আরে না গাধা, বের কর। আমি একটু সিগারেট জ্বালিয়ে দেখবো এটা খেতে কেমন লাগে। কি এমন মধু আছে এর মধ্যে যে ছেলেরা এর প্রতি এত নেশাক্ত হয়ে যায়? আল্লাহ, সত্যি সত্যি তুমি সিগারেট খাবে? হ্যাঁ দে,
সিগারেট আর লাইটার আমার হাতে দে। আমি ব্যাগ থেকে সিগারেট আর লাইটারটা বের করে ওর হাতে দিলাম, কিন্তু ও সিগারেটে কীভাবে ধরাবে সেটা পারতেছে না। মনে হয় আগে কখনো এসব ছুঁইনি। সিগারেটে ঠোঁট নিয়ে তাতে আগুন দিতেই আবার নিভে ফেলতেছে। আবির একটু ধরিয়ে দে না, পারছি না তো। দাও, আমি ধরিয়ে দিচ্ছি। তারপর আমি সিগারেটটা ঠোঁটের ওপর নিয়ে লাইটার জ্বলিয়ে যেই সিগারেটটা ধরালাম, অমনি দেখি জুয়ের ফোনের পেছনে ক্যামেরা ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। এই কি করছো তুমি? কেন, তোর ছবি তুলে রাখছি, দেখ কত সুন্দর হয়েছে। কেউ না দেখলে বিশ্বাসই করবে না যে এই সুন্দর বাবুটাই সিগারেট খায়। তোমার মনে এই ছিল? শুধু শুধু কেন এই বাচ্চাটাকে মারি খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগছো? তুমি প্লিজ ছবিটা ডিলিট করে দাও, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। এত টেনশন নিস না, এইটাই আমি আমার গ্যালারিতে হাইড করে রাখবো। শুধু যখন দরকার হবে তখন এইটার ব্যবহার করব। দেখি সিগারেট দে। আমি তো পুরাই অবাক এর কাণ্ড দেখে। জুই আমার হাত থেকে সিগারেটটা নিয়ে নিজে টানতেছে। প্রথমবার তো তাই মনে হয়। ও সিগারেটের ধোঁয়া গিলে ফেলছে, কেমন কাশি দিচ্ছ আর চোখ মুখও লাল করে ফেলছ। আমি ওর হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিতেই ও আমাকে জড়িয়ে ধরে আবারও কিস করা শুরু করে দিল। আমি তো জুইয়ের এসব কাণ্ড দেখে পাথরের মতো চুপ হয়ে গেলাম। জুই আমাকে যখন তখন চুমু খাচ্ছে কেন? একটু আগের কিসটা মনের মতো হচ্ছিল না, কারণ তোর একটু সিগারেটের ঠোঁট, কারণ আমার লিপস্টিকের ঠোঁট। কিন্তু এখন তোরও সিগারেটের ঠোঁট আর আমারও, তাই আবারও দুজনের কিসটা একদম পারফেক্টভাবে আদায় করে নিলাম। তুমি যখন তখন আমাকে এভাবে কিস করলে তো আমাকে আর কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে না। তখন আমি আব্বু আম্মুর কাছে মুখ দেখাবো কী করে? সবাই তো ভাববে আমার কোনো না কোনো সমস্যা আছে। অন্য কোনো মেয়ের রাজি হওয়ার দরকার নাই, আমি রাজি হলেই চলবে। আমি কেবল একমাত্র তোর লক্ষ্মী বউ হয়ে সারা জীবন তোর সাথে থাকবো। লক্ষ্মী না পেঁচা, আমি এখনই বড় আম্মুকে গিয়ে বলবো তোমার বিয়ে দিয়ে দিতে। বলিস, সমস্যা নাই, আমিও বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের বিয়ে দিয়ে দিতে। কি? আমি কখন তোমাকে ভালোবাসি বললাম? বলিসনি, কিন্তু বলবি। কখনই না, এটা অসম্ভব। আমি চাইলে সবই সম্ভব। তোমার সে সম্ভব হওয়ার আগেই আমি বড় আম্মুকে বলতেছি তোমার বিয়ে দিয়ে দিতে। দাঁড়াও, বড় আম্মু, বড় আম্মু, কোথায় তুমি? কিরে, কি হয়েছে? এত রাতে চিৎকার করছিস কেন? বড় আম্মু, তোমার মেয়েকে বিয়ে দিতে হবে। কি এই মাঝরাতে এইসব বিয়ের শোক জাগলো কার? মাঝরাতেই বিয়ের শখ জাগে বড় আম্মু। সেসব তুমি বুঝবে না, তুমি তাড়াতাড়ি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। পাগল কোথাকার, যা রুমে গিয়ে ঘুমা। কি হয়ে গেছে তোর বিচার দেওয়া? আম্মু কি বললো? আমি পেছনে তাকিয়ে দেখি জুই দাঁড়িয়ে বলছে তোমাকে খুব তাড়াতাড়ি একটা টাকলা বেড়া দেখে বিয়ে দিয়ে দিবে। তবে রে ফাজিল, দাঁড়া, আজকে তোকে হাতের কাছে পাই একবার, তারপর ব্যালেন্ডারে ভরে জুস বানিয়ে খাবো তোরে। বাবা, যে একটা দৌড়ানি দিচ্ছে! জুই আমাকে যেন ধরতে পারলে সত্যি সত্যি আমাকে জুস করে খাওয়াবে। প্রাণ বয়ে রুমের ভিতরে ঢুকে ভেতর থেকে দরজা আটকালাম। এবার কি করবে জুই? নারিকেল তেল? আবিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকিস? দরজাটা শুধু খোল একবার, তোর 12টা আমি বাজাবো। আমাকে কি বেকুব পাইছেন নাকি? শয়তান, দরজাটা খুলবি নাকি আমি লাথি দিয়ে দরজা ভেঙে ফেলবো? আমার রুমের দরজা কাকলি ফার্নিচার থেকে বানানো, তুমি লাথি দিলেও ভাঙবে না, উল্টো উল্টো এত রাতে আওয়াজ করার জন্য সবাই তোমাকে বকবে। যাই হোক, আমি তো আর দরজা খুলছি না। কুত্তা, বিলাই, বান্দর, পিচ্চি কুত্তা, কাল সকালে তুই কোথায় যাবি? রুম থেকে কি বের হবি না? তখন 12টা বাজাবো তোর। এগুলো বলছে আর আবিরের দরজায় কিল্লাথি থাপ্পড় মেরে যাচ্ছে জুই। ওদিকে আবির তো রুমের ভেতরে বসে বসে মজা নিচ্ছে। জুই আবিরের দরজায় লাথি দিয়ে আবিরকে গালাগালি করে ওর রুমের দরজা থেকে চলে যায়। তারপর দরজায় ঠকঠকানি আওয়াজ বন্ধ হলে আবির বুঝে যে জুই চলে গেছে। তখন আবির রিল্যাক্স হয়ে তার বেডে এসে শুয়ে পড়ে। তারপর চোখ বন্ধ করতে আবিরের ঘুম চলে আসে। বিছানায় এলোমেলোভাবে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে যায় আবির। তারপর সকাল প্রায় 8:30টার দিকে ঘুম ভাঙে আবিরের। ঘুম ভাঙতেই আবির অবাক হয়।
আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30 বাজে, অথচ কেউ আজ এখনও তাকে ডাকেনি। আবির তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে ব্রাশ হাতে নিয়ে তোয়ালে কাঁধে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ও ওয়াশরুমে গিয়ে গা গোসল করে সেরে নেয়। গোসল করা হয়ে গেলে আবির যেই পরনে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বাহির বের হবে, তখনই দেখে আবিরের রুমে বেডের ওপর বসে আছে তার জুই আপু। আবিরের পরনে শুধুমাত্র একটা তোয়ালে পেঁচানো, আর এই জুই মেয়েটাও কেমন বেশরম। আবিরকে এভাবে দেখেও কেমন আবিরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আবির রেগে গিয়ে বলতে গিয়েও বলতে পারে না। যতই হোক না কেন, মান সম্মানের প্রশ্ন বলে কথা। আবির জুইকে ওর রুমে বসে থাকতে দেখে আবার ওয়াশরুমে পিছিয়ে যায়। জুইয়ের তো এখন তার রুমে থাকার কথা না, এই সময় তো ওর কলেজে যাওয়ার জন্য রেডি হওয়ার কথা। সেখানেও আবিরের রুমে কি করছে? আবির ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে দেখে জুই চলে গেছে কিনা, কিন্তু না, জুই এখনও আবিরের বিছানায় বসে বসে পা দৌড়াচ্ছে আর ফোন হাতে নিয়ে মুচকি মুচকি হাসছে। ওদিকে আবির ওয়াশরুমের ভেতরে লুঙ্গি নিয়েও প্রবেশ করেনি, কারণ আবিরের রুমের সাথেই একদম লাগানো তার ওয়াশরুম। গোসল শেষ করে তার রুমে এসে অনায়াসে লুঙ্গি পরে নিতে পারবে, তাই সে ওয়াশরুমে লুঙ্গি কিংবা প্যান্ট নিয়ে ঢুকেনি। কতক্ষণ আর এভাবে থাকা যায়? প্রায় 5 মিনিট সময় পার হয়ে যায় আবির ওয়াশরুমে বন্দি। তারপর আবির রেগে গিয়ে ওয়াশরুম থেকে জোরে জোরে তার আম্মুকে ডাকতে থাকলো। আম্মু, আম্মু, কোথায় তুমি? সকাল সকাল এভাবে ওয়াশরুম থেকে ছাগলের বাচ্চার মতো আম্মু আম্মু করছিস কেন? কি হয়েছে? দরকার আছে আম্মু, কোথায় তুমি? আরে শাশুড়িকে ডেকে কোনো লাভ নেই, উনি এখন রান্নাঘরে ব্যস্ত আছে। তুই বরং আমাকে বল, তোর কি কিছু লাগবে? কত বড় বজ্জাত মেরে বাবা, আমার আম্মুকে কিনা শাশুড়ি বলতেছে, আবার সব কিছু বুঝো আমাকে বলতেছে কিছু লাগবে কি না। আমার কিছু লাগবে না, তুমি আমার রুম থেকে যাও। কেন? আমি তোর রুমে থাকলে কি সমস্যা? আর এমনি তো এটা তো আমারই রুম। কোনো সমস্যা নেই। আরে আমি লুঙ্গি পরবো ওয়াশরুমে, শুধুমাত্র একটা তলে পড়ে আছি। তুমি প্লিজ আমার রুম থেকে যাও। আমি কি তোকে লুঙ্গি পরিয়ে দেবো? এই না না, একদম না। তাহলে তুই লুঙ্গি পর, সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমি ওয়াশরুমে লুঙ্গি নিয়ে আসিনি। আমার সব লুঙ্গি তো ওয়ার্ড্রোপের ভিতরে রাখা আছে। আমি এই অবস্থায় কিভাবে বের হব? 1 মিনিট, কিভাবে বের হবি মানে? তুই কি লজ্জা পাচ্ছিস? আমি তো তোকে এর আগেও ছোটবেলায় অনেকবার তোয়ালে পরে দেখেছি। কথাটা শুনেই আমার মেজাজ কেমন যেন গরম হয়ে গেল। এই আপনি আমার রুম থেকে বের হন তো। বেশ রেগে কথাটা বললাম। তারপর জুই আর কোনো কথা না বলে ওয়ার্ড্রোপ থেকে আমাকে একটা লুঙ্গি বের করে দিল, দিয়ে চুপচাপ আমার রুম থেকে চলে গেল। আবির মোটামুটি অনেকটা রেগে জুইকে কথাটা বলে। জুই তখন আবিরের কথাটায় কষ্ট পেয়ে চুপচাপ আবিরের রুম থেকে বের হয়ে চলে যায়। তারপর আবির ওয়াশরুম থেকে বের হয়ে তার ড্রেস চেঞ্জ করে নেয়। এর মধ্যে নিচ থেকে তার আম্মুর ডাক আসে, তাই আবির আর দেরি না করে সোজা নিচে তার আম্মুর কাছে চলে যায়। কি রে, তোকে সেই কখন থেকে ডাকছি, কানে কি সব গুজে রেখেছিলি? কই আম্মু, কিছু না তো, আসলে আমি ওয়াশরুমে ছিলাম তাই শুনতে পাইনি। আচ্ছা খেতে বস, আমি তোকে নাস্তা দিচ্ছি। তারপর আবিরের আম্মু আবিরকে খেতে দেয়। এর মধ্যে সেখানে জুই আসলে আবিরের আম্মু জুইকেও আবিরের পাশে বসিয়ে তাকে খেতে দেয়। তারপর ওরা দুজনেই একসাথে ব্রেকফাস্ট করতে থাকে। আবির ব্রেকফাস্ট সেরে নিয়ে তার স্কুলে যাওয়ার জন্য রুমে এসে স্কুল ড্রেস পরে, কাঁধে ব্যাগ নিয়ে তার আম্মুকে সালাম দিয়ে তার আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে বাসার বাইরে চলে আসে। আবির প্রতিদিন তার সাইকেল নিয়েই স্কুলে যাওয়া আসা করে, তাই প্রতিদিনের মতো আজকেও বের হয়ে আবির তার সাইকেলটাকে সুন্দরভাবে একটা কাপড়ের ছেঁড়া অংশ দিয়ে মুছতে থাকে। আবির আর জুইয়ের কলেজটা একই রাস্তায়, তাই জুই আবিরের সাথে একসাথে বাসা থেকে বের হবে বলে আবিরের পেছনে জুই রেডি হয়ে এসে দাঁড়ায়। জুই দেখে আবির তার সাইকেল মুছছে আর তার সাইকেলে চুমু খাচ্ছে। বাবা, আমাকে তো একদিনও নিচে থেকে আদর করে একটা পাপ্পিও দিস না, আর সকাল সকাল এই ভাঙা সাইকেলটার প্রতি তোর এত ভালোবাসা? তো কিছু না, চল আমি আজকে তোর সাইকেলে করে তোর সাথে কলেজ পর্যন্ত যাব। কোনো দরকার নেই, তুমি একটা রিক্সা করে চলে যেতে পারো।
কিন্তু আমি তোর সাথে যাব। আমার সাথে কিভাবে যাবে? দেখেছো না আমার সাইকেলের পেছনে কোনো সিট নেই, কোথায় বসবে তুমি? সমস্যা নেই, আমি সামনের ওই রডটাতে তোকে জড়িয়ে ধরে বসে থাকবো, আর তুই চালাবি। কি? আমি তোমাকে আমার সাইকেলের সামনে বসে চালাবো আর তুমি রাস্তায় সবার সামনে আমাকে জড়িয়ে ধরে থাকবে? অসম্ভব, আমি পারবো না তোমার মতো একটা আটার বস্তাকে নিয়ে সাইকেল টানতে। ওই পিচ্ছি, আমি তোর চেয়ে ওজনে কম, আমি মাত্র 42 কেজি, আর তুই 49। তাহলে বল আটার বস্তা কে? যেই হোক, আমি যাচ্ছি, তুমি একটা রিক্সা নিয়ে তোমার কলেজে চলে যাও। বাবু, আমি তোমার সাথেই যাব। ঠিক আছে, যাবে যখন। আমি ভুলে বাসার ভিতরে আমার সাইকেলের চাবিটা ফেলে আসছি, যাও আমাকে বলে সেটা নিয়ে আসো। ঠিক আছে, তুই দাঁড়া, কোথাও যাবি না কিন্তু। আমি এই বাসার ভিতরে যাব আর আসবো। ঠিক আছে। তারপর আমি দুষ্টু বুদ্ধি করে জয়কে আমার কাছ থেকে সরিয়ে দিই। ও যেই বাসার ভিতরে প্রবেশ করছে তখন আমি সাইকেল নিয়ে সেখান থেকে সোজা ট্রেনে আমার স্কুলে চলে আসি। ওদিকে জুই বাসায় গিয়ে যেই বুঝেছে আমি ওকে ফাঁকি দিছি, অমনি ও দৌড়ে বাসার গেটের সামনে বের হয়ে আসে, আর এসে দেখে আমি নেই। আবিরের বাচ্চা আমাকে এভাবে বোকা বানালো। দাঁড়া, আজকে শুধু একবার বাসায় আয় তুই। আজ তোর একদিন কি আমার একদিন, কি আর করার। তারপর আমি আর কোনো উপায় না পেয়ে একটা রিক্সা ডেকে নিয়ে আমার কলেজে চলে গেলাম। আবির সাইকেল নিয়ে তার স্কুলে চলে আসে। আবির স্কুলে এসে দেখে অলরেডি তার ক্লাস শুরু হয়ে গেছে, পাক্কা 15 মিনিট লেট। তারপরও ভয়ে ভয়ে ক্লাসের দিকে এগিয়ে যায় আবির। আবির ক্লাসের সামনে গিয়ে তার স্যারকে সালাম দিয়ে ক্লাসের ভেতর ঢুকে যায়, আর ক্লাসে ঢুকে দেখে তার বন্ধু রিয়াদ আগে থেকেই তার জন্য জায়গা ধরে রেখেছে। আবির গিয়ে সোজা রিয়াদের পাশের সিটটাতে বসে, যেখানে সে জায়গা ধরেছিল। তারপর তাদের প্রথম ক্লাস শেষ হলে রিয়াদ বলে, কিরে মামা, তোর আজকে আসতে এমন লেট হলো যে? ব্যাপার কি? রাস্তায় কোনো সমস্যা হয়েছিল নাকি? না দোস্ত, রাস্তায় কিছু হয়নি, তবে বাসা থেকে বের হওয়ার সময় পেতনি আমার পেছনে নিয়েছিল। কি বলিস, দিনের বেলায় পেতনি? পেতনি বন্ধু, এই পেতনি সেই পেতনি না, এই পেতনি আমাদের বাসায় থাকে আর সারাদিন রাত আমার উপর অত্যাচার করে। দোস্ত, পেতনিটা কি খুব সুন্দরী? আর অত্যাচার করা মানে কি ওইগুলা? শালা বান্দর, তুই আর কখনো ভালো হবি না, তাই না? আও, মারলি কেন? ও, এটা কি তোর সেই বউ পেতনি যে তোকে কালকে খেলার মাঠ থেকে থাপ্পড় মেরে নিয়ে গেল? সাথে সাথে রিয়াদের মুখ চেপে ধরে বললাম, এ শালা চুপ চুপ চুপ, আসতে বল, কেউ শুনলে আমার মান সম্মান সব ছাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বলবো না। তা দোস্ত, তোর কি কোনো শালি আছে? মানে ভাবির বোন? কেন বলতেছিস? বলতেছি কারণ ভাবি তো দেখতে মাশাআল্লাহ, তাই ভাবির কোনো বোন থাকলে সেও নিশ্চয়ই ভাবির মতোই দেখতে হবে, তাই বলছিলাম আর কি। তোর একটা শালি থাকলে? চুপ কর শালা, ওইটা শুধুই তোর ভাবি লাগে, বুঝেছিস? আর হ্যাঁ, ওর বোন তো একটা আছে, প্রেম করবি? প্রেম করে দিলে তো ভালোই হবে, ভবিষ্যতে দুই বন্ধু একসাথে মিলে শ্বশুর বাড়িতে যেতে পারবো। হ্যাঁ রে পাগলা, ওর বোন আছে বটে, ক্লাস 4-এ পড়ে। সমস্যা নেই, তুই ওকে কিছুদিন পরে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিবি, তারপর ওকে পেলে পোষে বড় করব, পরে ওর বয়স হলে তোরা বিয়ে করে নিবি, কেমন? ধুর শালা, মজা করিস? তুই আমার বন্ধু লাগিস, তোর সাথে আমি তো মজা করতেই পারি। তারপর তাদের ক্লাসের দ্বিতীয় ঘন্টা পড়ে যায়, আর তাদের জন্য একজন স্যার ক্লাসে আসে। তখন ওরা আর কোনো কথা না বলে চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে। একে একে 4টা ক্লাস শেষ হয়ে গেলে ওদের স্কুলে টিফিনের বেল পড়ে। দোস্ত, টিফিনের তো বেল পড়ে গেছে, এখন তো ক্লাসে কেউ থাকবে না। টাকা দিয়ে আড্ডার মেইন জিনিস নিয়ে আসি। এই শান্ত, যা তো দোকান থেকে 4টা ডারবি নিয়ে আয়। তাই বলে ক্লাসে বসে? আরে মামা, একদিন খেলে কিছু হবে না, যা তুই নিয়ে আয় বেটা। তারপর ওদের শান্ত নামের বন্ধুটা দোকানে গিয়ে সিগারেট নিয়ে আসে। ক্লাসের মধ্যেই চুপি চুপি সিগারেট খাচ্ছে আর আড্ডা দিয়ে যাচ্ছে আবির সহ তার বন্ধুরা। তখন জানালার পাশ দিয়ে কয়েকজন মেয়েকে হেঁটে যেতে দেখে রিয়াদ তার মধ্যে একজনকে দেখে ত্রাস খেয়ে যায়। ওদের মধ্যে একটা মেয়ে দেখতে একটু লম্বা, ছোট্ট ছোট্ট চুল, আর দেখতে বেশ ফর্সা। রিয়াদ তাকে দেখে যেন ওর মনে লাড্ডু ফুটান দিচ্ছে। কিরে বল, তুই এরকম ভূত দেখার মতো হা করে গেলি কেন? বন্ধু, ওই যে জানলার পাশে দেখ। জানালার পাশে কে? দোস্ত, ওই দেখ, পড়ি। সিগারেট খেয়ে কি নেশা হয়ে গেল নাকি তোর? কী সব বলতেছিস?
শালা ওই মেয়েটাকে দেখ, মনে হয় অবশেষে আমার প্রেমের ঘন্টা বেজে উঠল। খোঁজ কর ও কোন ক্লাসে পড়ে প্লিজ বন্ধু, যেভাবেই হোক ওর সাথে কথা বলতে হবে, তুই প্লিজ ব্যবস্থা কর। কোন মেয়েটি দেখি? ওটা তো ছোট্ট একটা মেয়ে, আমাদের জুনিয়র ক্লাস 8-এ পড়ে। ওর নাম সাদিয়া, আমি চিনি ওকে। দোস্ত তুই কালকের মধ্যেই ওকে অফার দিবি, আমি ওকে ভালোবাসি। ট্রিট দিতে হবে কিন্তু, এই আবির এমনি এমনি কখনো কিছু করে না। ঠিক আছে বন্ধু, তুই যা বলবি তাই করব। তারপরেও আমার লাইনটা একটু ক্লিয়ার করে দে, তুই তো এইসবে মাস্টার। ওকে ডান, তুই ওর জন্য চিঠি লিখে ফেল, পৌঁছানোর আর রাজি করানোর দায়িত্ব আমার। ওকে বন্ধু। তারপর আবার স্কুলে ক্লাস শুরু হয়ে যায়। ছুটির পর আবির, রিয়াদ আর ওর কয়েকটা বন্ধু সবাই মিলে তাদের মহল্লায় একটা নতুন কফি শপে আড্ডা দিতে যায়। সেখানে গিয়ে তারা বেশ মজা করে, একসাথে সবাই ট্রুথ ডিয়ার খেলে, অন্যদেরকে প্রাঙ্ক কল করে চিকেন কাবাব খায়, আরও অনেক দুষ্টুমিতে মেতে থাকে সবাই। এদিকে জুই আবিরকে বারবার কল করে যাচ্ছে, কিন্তু ফ্রেন্ডের মধ্যে আড্ডায় ডুবে গিয়ে আবির সেগুলো খেয়াল করেনি। আড্ডা শেষে প্রায় সন্ধ্যা 7টায় বাসায় ফিরে আবির। আবির বাসায় এসে সাইকেল রেখে দরজায় কলিং বেল বাজাতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ওই নবাবপুত্রের ছেলে, স্কুল ছুটি হয়েছে সেই বিকেল 4টায়। এতক্ষণ তুই কোথায় ছিলি রে? সরি আম্মু, আসলে আমার এক বন্ধুর নানি মারা গেছে, তাই সবাই মিলে সেখানে তাকে দেখতে গিয়েছিলাম। আমাকে মিথ্যে বলতে গিয়ে আবার তোর কোনো বন্ধুর জীবিত নানিকে মেরে ফেললি? এই তো কয়েকদিন আগেও বললি তোর কোনো এক বন্ধুর জানি নানি মারা গেছে, আবার আজও বলতেছিস। হারামজাদা। এরি যে খামর খেয়ে গেলাম। না মানে আম্মু, ভোর আম্মু কোথায়? বাসাটা এমন ফাঁকা ফাঁকা লাগছে যে। তোর বড় আম্মু তাদের বাসায় চলে গেছে, আর তার সাথে জুইও রাগ করে চলে গেছে। হারামির বাচ্চা, তুই জুইকে কি বলছিস? কই, আমি তো কিছু বলিনি। আবারও মিথ্যে বলতেছিস। তুই নাকি ওর সাথে রাগারাগি করছিস, তাই ও মন খারাপ করে ওর আম্মুর সাথে চলে গেছে। শোন, আমার সোজা কথা, তুই যদি ওকে ভালোয় ভালোয় বাসায় ফিরিয়ে আনতে না পারিস, তাহলে তোর ভাত বন্ধ। তুই এক্ষুনি তোর ভাবিদের বাসায় যা, গিয়ে যেভাবেই হোক জুইয়ের রাগ ভাঙিয়ে ওকে নিয়ে আয়। বাসায় আমি কেমন একা হয়ে গেছি, আমার কিচ্ছু ভালো লাগছে না মেয়েটাকে ছাড়া। দ্যাট আর ভাল লাগে না। আম্মু, আজকে রাতের জন্য এই শাসিটা অফ রাখো, কাল সকালে বড় আব্বুর বাসায় গিয়ে জুই আপুকে নিয়ে আসবো। এখন রাতের বেলা একা কিভাবে যাব? রাতে যদি না খেয়ে থাকতে পারিস তাহলে থাক, জুইকে ফিরিয়ে না নিয়ে আসা পর্যন্ত এ বাসায় তোর সব কিছু বন্ধ। এখন কি করি? সারা বিকেল বন্ধুদের সাথে আড্ডা হইচই করে এখন আর কিছু ভালো লাগতেছে না, আর রাতে আমার পক্ষে জুদের বাসা যাওয়া সম্ভবই না। তাই রাতে না খেয়ে কষ্ট করে কোনো মতো রাতটা পার করে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি আর পাজামা পরে জুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওদের বাসায় যেতে যেতে সকাল 11টা বেজে গেল। ওদের বাসার গেটম্যান থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত সবাই আমাকে চেনে। দুপুর হয়ে যাওয়ায় জুইয়ের আব্বু অফিসে চলে গেছে, তাই উপস্থিত যারা ছিল তাদের সাথে কথা বলে সালাম দিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম, কিন্তু জুইকে কোথাও দেখছি না। ওর ছোট বোন রিভাকে দেখছি, ও সোফার উপরে বসে বসে টিভিতে কার্টুন দেখতেছে। তাই আমি গিয়ে রিভার পাশে বসে পড়লাম আর ও কেমন আছে সেই সব জিজ্ঞেস করলাম। তারপর ও বললো জুই ওর রুমে আছে, তাই আমি জুইয়ের রুমে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বললাম, চলো বাসায় চলো, তোমার জন্য আম্মু আমাকে বাসায় কালকে থেকে না খাইয়ে রাখছে। না, আমি যাব না। কেন? তারপর আমার পেছন থেকে জুইয়ের ছোট বোন রিভা বলল, দুলাভাই কি আপুকে নিতে আসছেন? হ্যাঁ, আজকেই চলে যাবো নিয়ে। আমি যাব না। কিন্তু কেন যাবে না সেটা তো বলো। আমি কেন যাব? মনে নেই কালকে সকালে তুই আমার সাথে কি ব্যবহার করেছিলি? তারপর আবার আমাকে তোর সাইকেলে না নিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিলি। সেই সব ব্যাপার নিয়ে কি মন খারাপ করে আছো? না, আমি মোটো সেগুলো নিয়ে মন খারাপ করিনি, কিন্তু আমি কষ্ট পেয়েছিলাম যখন তুই আমাকে আপনি আপনি করে বলতেছিলি। আমি এখন যাব না তোর সাথে, তুই যা। আচ্ছা সরি, এই দেখো আমি কান ধরছি, আর কখনো তোমার সাথে রেগে কথা বলবো না। তুমি যা বলবে তাই শুনবো, কখনো তোমাকে আর আপনি করে বলবো না। তাও আমার সাথে চলো প্লিজ। আম্মু বলেছি তোমাকে বাসায় না নিয়ে গেলে আমাকে আর বাসায় উঠতে দিবে না। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন আমি তোর সাথে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর এখন আমাকে জড়িয়ে ধরে বউ ডাকতে হবে, আর আমাকে যত ইচ্ছে তোকে আদর করতে দিতে হবে। হাতে কাদায় পড়লে তো চামচিকেও লাথি মারে। সবই পরিস্থিতি, সুযোগ বুঝে আমার সাথে যা নয়তো তা করে নিচ্ছে। একবার শুধু বাসায় নিয়ে যাই, তারপর বোঝাবো মজা।
ঠিক আছে, বুকে আসো, তোমাকে চাপ দিয়ে মেরে ফেলি। তারপর আমি জুইকে বুকে জড়িয়ে ধরে ওকে বউ ডাকলাম। খেয়াল করলাম আমি ওকে জড়িয়ে ধরে বউ বলাতেও কেমন যেন লজ্জা পাচ্ছে। আবির, তুই না সারা জীবন পিচ্চিই থাকবি, একটু বড়দের মতো রোমান্টিক হবি না? জড়িয়ে ধরেছিস আর আমাকে চুমু খাবি না, আদর করবি না? তারপর আমি জুইয়ের কপালের উপর থেকে ওর চুলগুলো সরিয়ে ওর কপালে একটা ছোট্ট করে চুমু দিলাম। ওই, আমি কি তোর মতো পিচ্ছি নাকি যে কপালে চুমু দিচ্ছিস? তাহলে কোথায় চুমু দেবো? দাঁড়া, আমি দেখাচ্ছি কোথায় কোথায় চুমু দিবি। তারপর জুই ওর মেকআপ বক্স থেকে লিপস্টিক বের করে ঠোঁটে লাগিয়ে আবিরকে ওর খাটে ফেলে দিল। তারপর পাগলের মতো আবিরের গালে, কপালে, নাকে, ঠোঁটে, গলায় সহ বুকের মাঝখানে ওর লিপস্টিক রাঙানো ঠোঁটের মিষ্টি ছোঁয়া এঁকে দিল। আবিরের সারা মুখ জুইয়ের লিপস্টিক লাগানো ঠোঁটের ছোঁয়ায় পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, আমার মুখের এ কি অবস্থা করলে? পুরো মুখ থেকে তো লিপস্টিকের গন্ধ আসছে। আমি আবিরের গাল দুটোকে টেনে বললাম, ওটাকে গন্ধ না, গ্রান বলে আমার পিচ্চি জামাই। হয়েছে, এখন বাসায় চলো। আম্মু একা একা বাসায় আছে, না জানে কি করতেছে। ঠিক আছে, তুই এখানে বস, আমি রেডি হয়ে আসছি। তারপর আবির জুয়ের রুমে ওর বিছানায় বসে বসে ঘাড় ঘুরিয়ে জুয়ের রুমটাকে দেখতে থাকলো। রুমটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর শোকেসের ভেতর অনেকগুলো টেডি বিয়ার রাখা। আবির জুইকে সেগুলোর কথা জিজ্ঞেস করতে জুই বলে এগুলা তার ছোটবেলার খেলার পুতুল, ভবিষ্যতে তার মেয়েকে এগুলা দেখাবে বলে জুই পুতুলগুলোকে এভাবে সাজিয়ে রেখেছে। কথা বলতে বলতে রেডি হয়ে যায় জুই। ও রেডি হতেই আবির ওকে নিয়ে নিচে চলে আসে। এসে দেখে জুইয়ের আম্মু সোফায় বসে বসে তার ছোট মেয়েকে খাবার খাওয়াচ্ছে। আবির, তুই কি এখনই চলে যাচ্ছিস বাবা? হ্যাঁ বড় আম্মু, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। জানো, তোমার মেয়ের জন্য আম্মু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, বলেছে আমি যেন জুইকে না নিয়ে বাসায় না ফিরি। আমি তোর আম্মুর কাছ থেকে সব শুনেছি বাবা। আচ্ছা তুই বস, কিছু খেয়ে যা, আর একটু পর তোর বড় আব্বু অফিস থেকে চলে আসবে, দেখা করে যা। না বড় আম্মু, আম্মু বাসায় একা আছে, আজকে আর দেরি করতে পারবো না। আমি বরং বাসায় গিয়ে তোমাদেরকে ভিডিও কল করব। ঠিক আছে বাবা, তাহলে সাবধানে যাস আর মেয়েটাকে দেখে রাখিস। আম্মু, আমি তো ওকে দেখে রাখি। হয়েছে, এখন তারপর চলো। ওরা দুজন বাসা থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলো। আবিরদের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতেই জুই আবিরের আম্মুকে গিয়ে জড়িয়ে ধরল। আম্মু, তোমাদের দুজনের ভালোবাসা হয়ে গেলে এবার তোমার এই নিষ্পাপ ছেলেরা দিকে একটু তাকাও। না খেয়ে খেয়ে কেমন মরা শুটকির মতো হয়ে গেছি আমি। যা, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি তোর জন্য। জুই, মা তুইও যা, ফ্রেশ হয়ে আয়। আমিও সকাল থেকে না খেয়ে আছি, তোদের সাথে একসাথে বসে খাবো বলে। আচ্ছা। তারপর আবির উপরে তার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসে। এসে দেখে টেবিলে তার জন্য অনেক আইটেমের খাবার সাজানো। আবির তখন একটা চেয়ার টেনে নিয়ে সেখানে বসে পড়ে। আম্মু, খেতে দাও। দাঁড়া, জুই আসুক। ওই তো ও আসছে, আয় মা, বস। তারপর জুই এসে আবিরকে সামনের চেয়ারটাতে বসে তখন আবিরের আম্মু ওদের দুজনকে খাবার খেতে দেয়। খেতে খেতে জুই আর খেতে পারে না, তাই সে তার প্লেট থেকে একটা অর্ধেক মাংস আবিরের প্লেটে তুলে দেয়, আর সাথে সাথে আবির সেটাকে টেবিলের ওপর ফেলে দেয়। আবির জুয়ের দিকে তাকিয়ে দেখে জুয়ের মুখটা রাগে একদম লাল রক্তিম বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে যেন টেবিলের উপরে থাকা কাঁচা চামচটা দিয়ে এক্ষুনি আবিরকে মেরে ফেলবে। আবির জুইকে এত রাগতে দেখে টেবিল থেকে তার প্লেট হাতে উঠিয়ে নিয়ে তার রুমে গিয়ে খাবারটা শেষ করে নেয়। এখন রাত প্রায় 9টা বাজে। সারাদিন জার্নি করার কারণে খুব টায়ার্ড লাগছে আবিরের। বিছানায় গা এলিয়ে দিতেই আবিরের চোখ দুটো কেমন যেন ঘুমে বন্ধ হয়ে আসে। তারপর আবির ঘুমের দেশে হারিয়ে যায়। সকালে ঘুম ভাঙে জুইয়ের চুরির আওয়াজে। আবির চোখ খুলতেই জুই আবিরকে কোলবালিশের মতো শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আবির যে জুইকে সরাতে যাবে তখন জুই ওর ফোনটা বের করে আবিরের সামনে ধরে স্পষ্ট দেখা যাচ্ছে আবির একটা ছোট্ট তোয়ালে পরে অর্ধ উলঙ্গ হয়ে আছে। আবির মেনে নেয় যে এখন জুইয়ের যা ইচ্ছে তাই তাকে করতে দিতে হবে, না হলে এইসব ছবি আবিরের ফেসবুকে আপলোড হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর জুই আবিরকে ছেড়ে দিয়ে
আবিরের পাশ থেকে উঠে একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে চলে গেল। তারপর আবির বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে তার স্কুলে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। তখন জুই আবার আবিরের রুমে আসলো। ডিয়ার পিচ্ছি বর, সকাল সকাল কোথায় যাচ্ছ? দেখতে তো পাচ্ছ স্কুলে যাওয়ার জন্য বেরোচ্ছি, তাও জিজ্ঞেস করছো কেন? না, আজকে তোমার স্কুলে যাওয়া ক্যান্সেল। আজকে তুমি সারাদিন আমাকে সাথে নিয়ে ঘুরবা। পারবো না। তোমাকে পারতে হবে না, আমি পারবো। কি পারবে? এই যে সেদিন যে তোর ওই সিগারেট ধরানোর ছবি তুললাম, সেগুলো ছবি তোর আম্মু আব্বুকে দেখাতে পারবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কোন দিনের ছবির কথা বলতেছে। এইটাই তাহলে ওর ছবি তোলার কারণ। এখন যদি আমি ওর কথা না শুনি তাহলে এই ছবিগুলো ও সবাইকে দেখিয়ে দিবে, আর সবাই মিলে আমাকে বাসা থেকে বের করে দেবে। তাই আর কোনো ভাবনা চিন্তা না করে বললাম, কখন তোমাকে নিয়ে যেতে হবে? বিকেলে। আচ্ছা রেডি দেখো। স্কুলে যেহেতু যাওয়া আর হলো না, তাই আমি রুমে বসে বসে গল্পের বই পড়ছিলাম। এরই মধ্যে দুপুর হয়ে আসলো। তারপর জয় এসে বলল, কিরে, কখন যাবি? আমি তো রেডি, তুমি রেডি হয়ে আসো। আচ্ছা, আসছি। তারপর জুই একটা নীল শাড়ি পরে শাড়ির কুচি হাতে নিয়ে আমার কাছে এসে বলল, আবির, আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দে তো। চিচি, আমি পারবো না। তুই পারবি না? তোর ঘাড় পারবে। শাশুড়ি আম্মুকে কি ডাকবো আমি? না না, কিন্তু আমি তোমার পেটে কিভাবে হাত দিব? আমার লজ্জা করবে না বুঝি? এই জন্যই তোকে পিচ্ছি বলি। এত লজ্জা পেলে তোর বউয়ের শাড়ি কুচি কে কুচি দিবে? নে ধর, তোর ভবিষ্যৎ বাবুরাম্মুর শাড়ি কুচিটা ঠিক করে গুজে দে। তারপর আমি একটু বেশি নার্ভাস হয়ে জুয়ের শাড়ির কুচিটা হাতে নিয়ে চোখ বন্ধ করি যে ওর কোমরে গুজে দিতে যাবো। তখনই ওর কোমর স্পর্শ করতে আমি কেমন চমকে যাই, আর আমার নরম হাতের ছোঁয়া পেয়ে ও কেমন শিউরে উঠল। শাড়ি ঠিক করা হয়ে গেলে দুজনেরই মুখ দিয়ে লজ্জায় কোনো কথা বের হচ্ছে না। একটু পরে আমি আস্তে আস্তে মাথা উঠে জুয়ের দিকে তাকিয়ে দেখি ওর পরনে নীল শাড়ি, গলায় স্বর্ণের গহনা, হাতে লাল রেশমি চুড়ি, কানে লম্বা দুল আর ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক। সব মিলিয়ে যেন আজকে জুইকে দেখে আমার এক অন্যরকম অনুভূতি কাজ করতেছে। আমি পলকহীন দৃষ্টিতে জুইয়ের সাজের দিকে তাকিয়ে আছি। হুঁশি পেলাম জুইয়ের কথাতে। ওই, এভাবে বোকার মতো তাকিয়ে আছিস কেন? যাবি না? চলো। তারপর আমরা রুম থেকে বেরিয়ে আসতেই আম্মু বলল, তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে। আম্মু, আমি তোমার ছেলের সাথে থাকলে সারা জীবন আমাদের সুন্দরী লাগবে। আচ্ছা, তোরা কি কোথাও বেরোচ্ছিস? হুম। তাহলে এত ফাঁকাফাঁকি দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। আবির, ওর হাত ধরে হাঁট। এই তো, এবার কত সুন্দর লাগছে তোদের। সাবধানে যাস, আর সন্ধ্যের আগেই বাসায় ফিরে আসিস। ঠিক আছে আম্মু। তারপর ওরা দুজন একটা মুচকি হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। এসে দুজনে মিলে একটা রিক্সা ডেকে নিল। তারপর দুজনে এক রিক্সা করে রওনা দিল পার্কের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই আবিরের তার বন্ধু রিয়াদের সাথে দেখা হয়ে যায়। সেও তখন বিপরীত পাশ থেকে একটা রিক্সায় করে স্কুল থেকে আসতেছিল। তখন রিয়াদ আবিরকে জুইয়ের সাথে দেখে। রিক্সা থেকে একটু মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলে, দোস্ত, তোদেরকে জামাই বউ হিসেবে হেবি মানিয়েছে। ভাবিকে আমার সালাম দিস। রিয়াদের কথা শুনে আবির রেগে গিয়ে রিয়াদকে একটা ঘুষি দেয়। রিক্সা তার নিজ গতিতে চলছে। কিছুক্ষণের মধ্যেই ওরা পার্কের গেটের সামনে চলে আসে। তারপর আবির রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে ওদের দুজনের জন্য 2টা টিকিট নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করে। পার্কের ভেতরে এসে ওরা দুজন ইচ্ছামতো 4-5টা ঘুরে ঘুরে তাকে দেখতে থাকে। সেই সাথে পার্কের ওয়াটার পার্ক সহ বিভিন্ন রাউন্ডে তারা এনজয় করে। ঘোরাঘুরি শেষে ওরা খাওয়া দাওয়ার জন্য পার্কের একটি নিজস্ব ক্যান্টিনে গিয়ে বসে আর নাস্তা করে নেয়। তারপর ওরা ক্যান্টিন থেকে যখন বের হতে যাবে তখন ভুলবশত একটা ছেলের সাথে আবিরের ধাক্কা লেগে যায়, আর সাথে সাথে সেই ছেলেটা রেগে গিয়ে আবিরের পাঞ্জাবির কলার ধরে আবিরকে বকতে থাকে। ছেলেটি আবিরের পাঞ্জাবির কলার ধরায় জুই অনেক রেগে যায়। আবিরের পাঞ্জাবির কলার ধরার সাথে সাথেই জুই সেই ছেলেটিকে পেছন থেকে ওর শার্টের কলার ধরে ওর বুক বরাবর জোরে একটা ধাক্কা দেয়, আর ছেলেটি নিজের ব্যালেন্স কন্ট্রোল করতে না পারায় সোজা ঘাসের উপর গিয়ে পড়ে যায়। জুই সেখানেও ছেলেটির কাছে গিয়ে ছেলেটির পা দিয়ে লাথি মারতে থাকে।
জুইকে এমন রাখতে দেখে কেউ ওদের দিকে ভয়ে এগিয়েও আসছে না। জুই অনাবরত ছেলেটিকে মেরেই যাচ্ছে তো মেরেই যাচ্ছে, আবিরের কোনো কথাও শুনছে না। এক সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে আসলে আবির জুইকে পেছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে সেখান থেকে সাইডে চলে আসে। ছাড় ছাড় আমায়, তুই আমাকে ওখান থেকে নিয়ে আসলি কেন? কত বড় সাহস, ও তোর কলার ধরে তোর সাথে উচ্চস্বরে কথা বলে? তুমি কি করছিলে এটা কি? এভাবে কেউ কাউকে মারে নাকি? আর একটু হলো তো অজ্ঞান হয়ে যাচ্ছিল। সামান্য আমার পাঞ্জাবের কলার ধরেছে বলে তুমি ওনাকে না চেনে না জেনে ভাবে মারতে থাকবে? এটা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে বিশাল। আজ তুই না থাকলে ওরে আমি মেরেই ফেলতাম। ওর কত বড় কলিজা, ও আমার সামনে তোর কলার ধরে তোর সাথে উচ্চস্বরে কথা বলে, তাও কিনা সামান্য একটু গায়ের সাথে ধাক্কা লাগার কারণে। বাবা, এত ভালোবাসা আমায়? তোর কি মনে হয়? বলতেছে আর রাগে ফুসছে। আমি জুকে প্রথমবার এভাবে আমি বাদে অন্য কারোর সাথে রেগে মারামারি করতে দেখেছি। ও এমনিতেই অনেক রাগী আর গুন্ডি, আর আজ সেটা আমি নিজের চোখে দেখলাম। আমার প্রতি ওর এত ভালোবাসা দেখে আমার মনটা পড়ে গেল। তাহলে আমি ওর প্রেমে পড়ে গেলাম। যাই হোক, একটা ব্যাপার আমি নিশ্চিত, ও এভাবেই আমার সাথে সারা জীবন থাকলে আমাকে কখনো কারো কাছে ছোট হতে দিবে না। তারপর বিকেলে পার্কের সবুজ গাছের উপর দুজনে বসে আর কতক্ষণ আড্ডা দিলাম, আর সন্ধ্যার সময় বাসায় ফিরলাম। সব মিলিয়ে আজকের দিনটা সেরা ছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। তারপর রিয়াদের কাছ থেকে আজকের স্কুলের ক্লাসের সব পড়াগুলো জেনে নিলাম। আমি রুমে বসে বসে বই পড়ছিলাম, তখন জয়ী আমার রুমে আসলো। এসে ও একটা বই নিয়ে আমার সামনে বসলো। পড়ার বাহানাতে বইটা নিল। ও শুধু শুধু এক পলক আমাকে দেখে যাচ্ছে, কিছু বলছে না। তারপর আমার পড়া শেষ হয়ে গেলে ও রুমে চলে যায়, আর আমিও তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ি। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গা গোসল করে, নাস্তা করে নিয়ে প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বের হয়ে পড়ে তার স্কুলের উদ্দেশ্যে। গতকাল সে স্কুলে যায়নি, তাই আজকে সময়ের একটু আগেই বাসা থেকে বের হয়ে আবির স্কুলে এসে ক্লাসে প্রবেশ করতে একটু পর তার বন্ধু রিয়াদ ক্লাসে আসে। কিরে শালা, তুই কালকে স্কুলে আসিস নি কেন? বাসায় একটু কাজ ছিল। কাল দেখলাম তো তোর কাজ, বউকে নিয়ে রিক্সায় ঘুরতেছিস। তাহলে আবার মনে করিয়ে দিচ্ছিস কেন? তুই বলছিলি আমার সাথে সাদিয়ার প্রেমটা করিয়ে দিবি। আমার লাভ লেটার লেখা শেষ, বাকিটা তুই ব্যবস্থা কর এখন। আজকে আর রিস্ক নিতে পারবো না, সর। এমনিতে কালকে সারাদিন আমার উপর দিয়ে জ্বর বয়ে গেছে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে তোর রিক্সায় ঘোরার ছবিগুলো আমি সব মেয়েদেরকে দেখিয়ে দিই, তাহলে যখন স্কুলের কোনো মেয়ে আর তোকে পাত্তা দিবে না তখন বুঝবি। আমি দেখি রিয়াদ ওর ফোনে লুকিয়ে আমার আর জুয়ের ছবি তুলছে, আর সেগুলো দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে। যা শালা, আমার জন্মই হয়েছে মনে হয় সবার ব্ল্যাকমেল সহ্য করার জন্য। বাসায় জুই আমাকে ব্ল্যাকমেল করে, আর বাইরে আমার বন্ধু। আচ্ছা, আমি তোর ভালোবাসার কথাটা আজকে ওকে বলবো, কিন্তু তার বিনিময়ে তোর এই ছবিগুলো আমার সামনে ডিলিট করতে হবে। ঠিক আছে, আগে তুই ওকে বল, তারপর কাজ শেষে কথা মতো তোর সামনেই ছবিগুলো ডিলিট করব। তারপর স্কুলের টিফিনের সময় আবির রিয়াদের চিঠিটা নিয়ে রিয়াদের সেই ত্রাস পেটির কাছে যায়, আর গিয়ে আবির তাকে রিয়াদের দেওয়া লাভ লেটারটা হাতে দেয়। তারপর আবির মেয়েটার সাথে হেসে হেসে কথা বলে তাকে রাজি করাতে। এসব সব কিছু আবার দূর থেকে জুই দেখছিল। আসলে আজকে জুইদের কলেজ কোনো ক্লাস হয়নি, তাই ছুটির অনেক আগে ওদের কলেজ ছুটি দিয়ে দেয়। আর এখন আবিরের স্কুলের টিফিন টাইম, তাই জুই আবিরের সাথে দেখা করতে আসছে। এসে দেখে আবির একটা মেয়েকে লাভ লেটার দিচ্ছে আর তার সাথে হেসে হেসে কথা বলছে। এসব দেখে দূর থেকে জুই কান্না করে দেয়। তারপর আবির পেছনে তাকালে দেখে জুই দূরে দাঁড়িয়ে সব দেখছে। আবির তখন জুইয়ের কাছে এগিয়ে যায়, গিয়ে দেখে ও কান্না করছে আর ফুপাচ্ছে। তুমি এখানে? কেন, এসে তোকে বিরক্ত করলাম আমি? না, তা নয়, কিন্তু তুমি কান্না করতেছো কেন? মেয়েটাকে যাকে লাভ লেটার দিয়েছিলি। ও, ওইটা তো। থাক, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। আজ বুঝলাম এর জন্যই তুই আমার ভালোবাসার পাত্তা দিস না। তাই তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তোমাকে ভালোবাসি। থাক, আর মিথ্যা ভালোবাসি বলে আমাকে খুশি করতে হবে না। খুব বিরক্ত করি, তাই না? সব সময় ব্ল্যাকমেল করে তোর ভালোবাসা আদায় করি। আর করব না।
আমি আজকে তোর কাছ থেকে চিরকালের জন্য দূরে সরে যাব, সবাইকে ছেড়ে চলে যাব আমি, আর কখনো কাউকে বিরক্ত করব না। এ বলে যে কান্না করতে করতে দৌড়ে রাস্তার দিকে যেতে নিল। এই মেয়ে আবার আবেগের বসে নিজের কোনো ক্ষতি না করে ফেলে, তাই সোজা আমিও ওর পিছনে পিছনে দৌড় লাগালাম। জুই দৌড়াচ্ছে আর পিছন পিছন আমিও দৌড়াচ্ছি। একসময় ওর হাত ধরে ফেললাম আমি। আমার হাত ছাড় বলছি, আমি এই জীবন আর রাখবো না। পাগলামি করো না, আমার কথা শোনো। আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই ছাড়া আমাকে, আমি নিজেকে শেষ করে ফেলবো। তাহলে আমার সিনিয়র বউ কে হবে? কেন? ওই মেয়ে, ওর সাথেই তখন তোর বিয়ে ঘর সংসার করবি? দেখো, সুইসাইড করাটা কোনো ছেলে মানুষই নয়। আমার কথা শোনো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। বিয়ে করবি আমাকে? হ্যাঁ, করব। তাহলে চল, এক্ষুনি আমাকে বিয়ে করবি। এই মুহূর্তে তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, কাউকে কিছু না জানিয়ে বিয়ে। তুমি তো জানো আমার এখনো পড়াশোনায় শেষ হয়নি। এখনো যদি আমি তোমাকে বিয়ে করি, সেটা কি বাসায় সবাই মেনে নেবে? তুই মেনে নিলেই হবে, বাকি সব আমি বুঝে নেব। তুই শুধু হ্যাঁ বা না বল। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস, তাহলে আজ এক্ষুনি আমাকে বিয়ে করে পাশে নিয়ে যাবি। আমি তোকে বিশ্বাস করি না। এমন সিচুয়েশনে কি করব সেটাও আমাকে ভাবতে দিচ্ছে না। ও আমার হাত চালানোর চেষ্টা করতেছে, কিন্তু ব্যর্থ। এখন যদি ওর কথা না শুনি, তাহলে জেদি হয়ে সত্যি সত্যি ও নিজেকে শেষ করে ফেলবে। তখন আমি না পাবো ফ্যামিলি, না পাবো ওর ভালোবাসা। তাই শেষমেশ ওকে বললাম, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, এবার তো শান্ত হও। ঠিক আছে, তাহলে চল কাজী অফিস। বলেই জুই আমার হাত ধরে টেনে রিক্সায় উঠালো। তবে ক্লাসে আমার ব্যাগটা তো নিয়ে আসে। তোর কাছে তোর ব্যাগ বড় হলো নাকি আমি? ও, এমনি তোর বন্ধুকে কল দিয়ে বল তোর ব্যাগ বাসায় দিয়ে যেতে। না দিয়ে গেলেও সমস্যা নেই, আমি তোকে নতুন ব্যাগ কিনে দেব। তারপর জয় আর আবিরের কোনো কথা না শুনে তাকে নিয়ে সোজা কাজী অফিসে চলে যায়। গিয়ে কাজী সাহেবকে ম্যানেজ করে অতিরিক্ত টাকা দিয়ে তাকে তাদের বিয়ে পড়াতে রাজি করালো। তারপর কাজী সাহেব ওদের বিয়ের কার্যক্রম শুরু করলো। কাগজে কলমে আর তিন কবুল বলার মধ্য দিয়ে হয়ে গেল ওরা দুজন স্বামী স্ত্রী। চিরকালের জন্য বেঁধে গেল বিয়ের একটি পবিত্র বাঁধনে। বিয়ের সব কাজ শেষে আবির জুইকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে আবির ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার দাওয়া করে নিল। তারপর তার রুমে গিয়ে শুয়ে পড়ল। ভাবছে মুহূর্তের মধ্যে আজ তার সাথে কি হয়ে গেল। এসব ভাবতেই এর মধ্যে জুই আবিরের রুমে আসে আর আবিরের শরীরে হাত দিয়ে আবিরকে ঝাঁকিয়ে ডাকতে থাকে। ওই পিচ্ছি ওঠ, আজকে না আমাদের বাসরা? তো কি হয়েছে? তাই বলে কি ঘুমাবো না? না, আজকে আমি তোকে ঘুমাতে দেব না। আজকে সারা রাত জেগে শুধু তোর আদর খাবো। এত আদর খাওয়া ভালো না। আর আমাদের বিয়ের কথা এখন কেউ জানে না। আব্বু যখন দেশে আসবে, তখন আমি সবাইকে আমাদের বিয়ের কথা বলবো। তারপর তোমাকে বউর অধিকার দেব। আচ্ছা, কিন্তু আমাদের আজকের বিবাহের প্রথম রাত হিসেবে আমাকে তোর সাথে থাকতে দিত। ঠিক আছে? আচ্ছা, আমাকে কি তুমি করে বলা যায় না? এখন থেকে তুমি করেই বলবো। শোনো, আজ থেকে কিন্তু তুমি বিবাহিত। ঘরে বউ ছাড়া তুমি কিন্তু ভুলেও অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, সেটা যে কারণেই হোক। আচ্ছা, এখন বেডের এক কোনায় উঠে শুয়ে পড়ো। আজকে সারা দিন তুমি যা টেনশন আমাকে দিছো, টেনশন এখন আমার সিগারেট খেতে ইচ্ছে করছে। খবরদার না, তুই আর কখনো সিগারেট খাবি না। আর যদি খাস, তাহলে তোর সিগারেটে আমি কাঁচা মরিচ লাগিয়ে রাখবো, তখন ঝালে বুঝবি মজা কাকে বলে। তাহলে সিগারেটের নেশা উঠলে কি খাবো? আমার ঠোঁট খাবি? আমার তো এখনই সিগারেট খেতে ইচ্ছে করতেছে। এখন থেকে যদি তোমার ঠোঁটের ছোঁয়াটা দিতে, তাহলে নেশাটা কেটে যেত। তো আমি কি বারণ করেছি নাকি? তোমার বউ, তুমি যা ইচ্ছে করো। তারপর আমি প্রথমবারের মতো নিজের ইচ্ছাতে জুইকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ছাড়লাম। কিরে চালি কেন? আমাকে জড়িয়ে ধর। আমার তো কুলবালিশ আছে। ওটাকে ফেলে দে, এখন ওটার আর কোনো দরকার নাই। এখন থেকে আমি তোর কোলবালিশ। না না, ওইটার সাথে আমার অনেক সিঙ্গেল লাইফের স্মৃতি জড়িয়ে আছে, ওইটাকে ফেলে যাবে না। আসো, আমি তোমাকে জড়িয়ে ধরি। তারপর আমি জুইকে আবার বুকে জড়িয়ে ধরলাম আর ঘুমিয়ে গেলাম। পরদিন আর স্কুলে গেলাম না। বাসায় নতুন বউ রেখে কারি বা আর বাইরে যে বেরোতে মন করবে বলেন? সারাদিন বাসায় কাটালাম। সন্ধ্যায় রিয়াদ আমাদের বাসায় আসলো। কিরে, আজ স্কুলে আসিসনি কেন? আজকে সাদি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করছে।
আজ তুই থাকলে স্কুলে অনেক মজা হতো। তোকে অনেক অনেক থ্যাংক ইউ দোস্ত। আর থ্যাংক ইউ। এদিকে তোর এই প্রেমের চক্করে তো আমার সব ছটফটি হয়ে গেছে। মানে তারপর আমি রিয়াদকে সব ঘটনা খুলে বললাম, আর সবটা শোনার পর ও করে উঠলো। সরি দোস্ত, আমার জন্য তোর সাথে এইসব হলো। তুই আমাকে মাফ করে দিস। কিসের মাফ চাওয়ার কথা হচ্ছে বাবা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? ভালো। তা পড়াশোনা ঠিকমতো করো তো তোমরা? জি আন্টি। সে পরীক্ষার রেজাল্ট দেখলেই বুঝতে পারবো কেমন পড়াশোনা করিস। আচ্ছা বস, আমি তোদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। না আন্টি, থাক না। তারপর আবিরের আম্মু চা বানিয়ে নিয়ে আসে। চা নিয়ে এসে ওদেরকে চা দেয় আর ওদের সাথে বসে গল্প করে। রিয়াদ আর আবিরকে কিছু বলতে পারে না। তারপর রিয়াদ চা শেষ করে আবিরদের বাসা থেকে চলে যায়। রাতে আবির খাওয়া দাওয়া শেষ করে ওর রুমে গিয়ে শয়। তার একটু পর জুই আবিরের রুমে আসে। আচ্ছা মনা, এখন এভাবে আমার রুমে না আসলে হয় না? কিছুদিন পর সবাই আমাদেরকে মেনে নিলে তখন একেবারে আসবে। না গো, এখন তোমাকে ছাড়া আমার ঘুম আর আসবে না। ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু তুই আজকে লুঙ্গি পরছিস কেন? কেন লুঙ্গি পরবো না কেন? মানে কি বলি? আমি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে প্যান্ট পরে নিলাম। আমার এসব কানে থেকে জুই আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতেছে। আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম, আর জুই আমার বুকের উপর মাথা রাখলো আর বলল, ওই পিচ্ছি, বউকে চুমু দিয়ে জড়িয়ে ধর। পারবো না। তোর সিগারেট খাওয়ার ছবিগুলোর কথা মনে আছে? আছে শাকচন্নি, কিন্তু বারবার ছবিগুলোর কথা মনে করে দিয়ে ব্ল্যাকমেলের করার কি আছে? আদর দরকার সেটা বললেই হয়। তারপর আমি একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে আবিরকে জড়িয়ে ধরলাম। তখন ও আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু খেতে থাকলো। আমি চোখ বন্ধ করে আবিরকে জড়িয়ে ধরে আছি। এইভাবে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারি না। রাতে দেরিতে ঘুমানোর কারণে কেউ সকালে উঠতে পারে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি গড়িতে সকাল 10টা বাজে, আর জুই এখনো আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রুমের দরজাটা একদম খোলা। আমি তো বয়ে ঘেমে শেষ। এভাবে আম্মু আবার আমাদেরকে দেখে ফেললো না তো? আমি বয়ে তাড়াতাড়ি করে জুইকে জাগিয়ে দিলাম। মনু, বয়ে আমার পুরো শরীর কাঁপতেছে। তখন জুই আমার গালে ওর হাত রেখে বলল, কি হলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। ফ্রেশ হয়ে নিচে আসো, আমি দেখছি। তারপর জুই আবিরের বুকের উপর থেকে সরে গিয়ে নিজের রুমে চলে যায়। জুই ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে তাদের ড্রয়িং রুমে আবিরের জন্য নাস্তা সাজিয়ে আনতে গিয়ে দেখে তার আব্বু আম্মু, সেই সাথে তার ছোট বোন রিভা সহ আবিরের আম্মু সবাই মিলে একসাথে বসে কিছু একটা কথা বলছে। সবাই বেশ জেগে আছে বলে মনে হচ্ছে। আম্মু, সকাল সকাল তোমরা হঠাৎ কখন আসলে? জুইয়ের আম্মু ওর কথার কোনো উত্তর দেয় না। জুই তাতেই বুঝে যায় কিছু একটা গড়বড় নিশ্চয়ই হয়েছে। তাই সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। এর মধ্যেই সেখানে আবির এসে জুইয়ের পাশে দাঁড়ায়। আবির আসতেই আবিরের আম্মু আবিরকে দেখে অনেক রেগে যায়। উনি রেগে গিয়ে বসা থেকে উঠে গিয়ে আবিরের গালে জোরে ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ভাবি, ওকে মারছেন কেন? আম্মু কি হয়েছে? বড়াম্মুর সামনে তুমি আমাকে মারলে? চুপ কর বেয়াদব, তুই কোনো কথা বলবি না। তোর ওই মুখে আমাকে আর আম্মু ডাকবি না। ছি ছি ছি, তুই আমার ছেলে হয়ে কিনা এতটা নিচে নেমে গেছিস। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে তোর মতো একটা ছেলেকে পেটে রাখছিলাম। তুই কিভাবে পারলি আমাদের এত বড় একটা সর্বনাশ করতে? কিন্তু আম্মু আমি কি করেছি সেটা তো বলো, তারপর আমাকে না হয় যত ইচ্ছা মারো। আবার বলছিস কি করেছিস? তুই কোন সাহসে রাতে জুইকে নিয়ে তোর বিছানায় ছিলি? ও তোর বড় বোন হয়, সেটা কি ভুলে গেছিস? ছি ছি ছি, তুই কিভাবে পারলি এমন করতে? আমি ভাবতেও পারছি না। ওকে স্পর্শ করার সাহস হলো কিভাবে তোর? শেষমেশ যেটার জন্য ভয় পাচ্ছিলাম সেটাই হলো। সকালে নিশ্চয়ই আম্মু আমাকে রুমে ডাকতে গিয়ে আমাকে আর জুইকে একসাথে জোরাজুরি করে শুয়ে থাকতে দেখে ফেলেছে। আর আমি নিশ্চিত যে আম্মু জুইয়ের আব্বু আম্মুকে কল করে পাশে আসতে বলেছে। আবির, আমি তোকে অনেক ভালোবাসতাম, আমার ছেলের মতো দেখতাম তোকে, আর তুই কিনা আমার মান সম্মানে আঘাত করলি।
এভাবে আমার মেয়ের ইজ্জত কেড়ে নিলি? কথাগুলো বলে জুঁইয়ের আম্মু কান্না করে যাচ্ছে। আবিরের ইচ্ছে হচ্ছে এক্ষুনি সবাইকে সব সত্যিটা বলে দেওয়া, কিন্তু তাতে যদি কেউ তাদের দুজনকে একসাথে মেনে না নেয় কিংবা তাদের দুজনে জোর করে আলাদা করে দেয়, সেসব ভয়ে আবির কাউকে কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে সব কিছু সহ্য করে নেয়। তার একটু পর আবিরের আম্মু যেই আবিরকে আবারও মারতে যাবে, তখন জুঁই আবিরের সামনে এসে দাঁড়ায় আর বলে, দাঁড়ো আম্মু, এখানে তোমার ছেলের কোনো দোষ নেই, সব দোষ আমার। আর আবির আমার ইজ্জত কেড়ে নেয়নি, আর আমি ওর সাথে হারাম কোনো সম্পর্ক ওর সাথে থাকিনি। আমি আবিরের স্ত্রী, আর আবির আমার বৈধ স্বামী। জুয়ের কথাটা শুনে সবাই কেমন চমকে যায় আর বসে থেকে দাঁড়িয়ে পড়ে। হোয়াট? কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ আম্মু, আমার মাথা ঠিকই আছে। আর তোমরা ঠিকই শুনেছ, আমি আবিরকে ভালোবাসি, আর আবিরও আমাকে ভালোবাসে। আমরা দুজন দুজনকে বিয়ে করে নিয়েছি। আবির বলেছিল বলে আমি কথাটা তোমাদের কাছ থেকে গোপন করেছি। তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। এ বলে জুই সবার সামনে থেকে আমার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসে। রুমে এসে ভেতর থেকে রুমের দরজাটা লাগিয়ে দেয়। ভাবি, এই আবেগের বয়সে ছেলেমেয়েগুলো এইটা কি করে ফেলল? ওরা তো একবার অন্তত আমাদেরকে ওদের ভালোবাসার কথাটা জানাতে পারত। আমরা কি তাতে কখনো রাজি না হতাম? যা, তাও ওরা অবৈধ কোনো সম্পর্কে জড়ায়নি, আলহামদুলিল্লাহ। এখন যেহেতু ওরা না বুঝে আমাদেরকে কাউকে না বলে একটা কাজ করে ফেলেছে, তখন কি আর করার। চলো আমরা 5 বছর পরের কাজটা এখনই সেরে ফেলি। আবিরের আব্বুর তো দেশে ফিরতে এখনো 5 বছর বাকি। এতদিন তো ওদের এভাবে রাখা ঠিক হবে না। ঠিক বলছো ভাবি, আমরা ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভবিষ্যতে যেটা প্ল্যানিং করে রেখেছিলাম সেটা তো আর ওরা হতে দিল না। উল্টো ওরাই আমাদেরকে যেন একটা শক্ট দিল। আমি আবিরের আব্বুর সাথে কথাবার্তা বলি, তারপর তোমাকে জানাচ্ছি। ঠিক আছে। ওদিকে জুঁই আবিরকে রুমে নিয়ে গিয়ে ভেতর থেকে রুমের দরজা পুরোপুরি লাগিয়ে দেয়, যাতে কেউ আর ওদেরকে বিরক্ত করতে না পারে, আর আবিরকে কোনো দোষারোপ কিংবা আবিরের গায়ে কোনো হাত না তুলতে পারে। জুঁই আবিরের হাত ধরে আবিরকে ওর খাটের ওপর বসায়। তারপর ও আবিরের মুখের দিকে তাকিয়ে দেখে ওর গালটা কেমন একটা লাল হয়ে গেছে। থাপ্পড়টা মনে হয় অনেক জোরে মারছে। আবির দেখতে অনেক ফর্সা, আর তাই ওর গালে মুখে পুরো 5-5টা আঙুলের দাগ একদম ফুটে উঠেছে। জুঁই আবিরের হাত দিয়ে আবিরের দিকে তাকিয়ে কান্না করে দেয় আর বলে, ওই, তোর কি খুব বেশি লাগছে? না, মিথ্যে বলিস না, আমি জানি তুই অনেক ব্যথা পাইছিস, কারণ থাপ্পড়টা তোকে না আমাকে মারছে। কথাটা বলি ও আর কান্না করে দিল আর আমার গলা জড়িয়ে ধরলো। আরে পাগলি, আমার একদম ব্যথা লাগেনি। আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে এরকম হাজারো মায়ের ব্যথা আমি চোখ বন্ধ করে সহ্য করে নিব। হয়েছে, এতক্ষণ কিচ্ছু বলেনি, আর এখন আসছে উনি পাম দিতে। পাম না, সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার অন্ধকার রাতের আকাশের চাঁদ হয়ে আমার জীবনে এসেছো। তাই তো তুমি আমার জীবনে আসার পর আমার জীবনের প্রতিটা মুহূর্ত কেমন রঙিন হয়ে উঠেছে। অনেক ভালোবেসে ফেলেছি আমি তোমাকে, যা কখনো বলে বোঝানো যাবে না। ভালোবাসি আমার এই সিনিয়র বউটাকে। আর লাইফে যত কঠিন পরিস্থিতির সম্মুখীনই হই না কেন, আমি কখনোই তোমার হাত ছাড়ব না। আমিও তোমাকে অনেক ভালোবাসি পিচ্ছি, কখনোই হারাতে দিব না তোমায়। তুমি শুধু সারা জীবন এইভাবেই আমার হাতটা ধরে রাখবা, তাহলে আমি তোমাকে নিয়ে সব রকম বাধার মোকাবেলা করতে রাজি আছি। তারপর আমি জুইকে আরও পরম যত্নে আমার বুকে জড়িয়ে ধরলাম, আর ও আমাকে যেন পরম সুখে জড়িয়ে ধরলো। এখন কেউ আর আমাদের আলাদা করতে পারবে না, যেন দুজন মিশে আছি একই শরীরে। আমি জুইকে জড়িয়ে ধরে বিছানায় বালিশ হেলান দিয়ে বসে আছি। তখনই দরজায় কারো কড়া নাড়ার শব্দ আসলো, আর অপাশ থেকে বড় আব্বু অর্থাৎ জুইয়ের আব্বু বলল, তোমাদের সাথে আমাদের কথা আছে, তোমরা দুজন তাড়াতাড়ি নিচে আসো। এ বলে বড় আব্বু চলে যায়। চলো নিচে, সবাই আমাদের ডাকছে, ভয় পেও না, আমি তো তোমার পাশে আছি। যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে আমরা এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। তারপর ওরা দুজন আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে আসে, এসে সবার সামনে দাঁড়ায়। শোন, আমরা পারিবারিকভাবে তোদের বিয়ে অনেক আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তোদের ছোটবেলায় আবিরের আব্বু যখন বিদেশে যাচ্ছিল, তখন আমরা দুই পরিবারে ওয়াদা করেছিলাম যে আবিরের আব্বু দেশে ফিরে তার 2 মাসের মধ্যেই তোদের বিয়ে দিয়ে দেব। ততদিনে তোরাও দুজন লেখাপড়া
শেষ করবি, কিন্তু তার আগে তোরাই আমাদের কাউকে না জানিয়ে এত বড় একটা কাজ করে ফেললি। অন্তত একবার আমাদের কাউকে না কাউকে বলতে পারতি, আমরা কি আপত্তি করতাম? আমাদের যদি তোদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার আপত্তি থাকতো তাহলে কি তোদের আর এভাবে এতটা মিশতে দিতাম? যাই হোক, আবিরের আব্বু দেশে ফিরতে এখনো 5 বছর বাকি, আর আমি ওনার সাথে এই বিষয়ে কথা বলছি। সব মিলে এখন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তোদের আবার বিয়ে দিব, আর পরে আবিরের আব্বু দেশে ফিরে এলে ধুমধাম করে তোদের বিয়ের অনুষ্ঠান করব। এখন আগামী বৃহস্পতিবার তোদের বিয়ে। এখানে যেহেতু ভাবি ছাড়া অন্য কেউ নেই, তাই বিয়েটা আমাদের বাসায় হবে। আমি জুইকে আজ নিয়ে যাচ্ছি, তুই ওকে বাধা দিস না। আজ রবিবার, মাঝখানে মাত্র 3 দিন। আমি ওকে নিয়ে যাচ্ছি, তুই তোর কয়েকজন বন্ধু বান্ধব সহ তোর আম্মুকে নিয়ে বৃহস্পতিবার দিন বিকেলে আমাদের বাসায় হাজির হবি, আর আমার মেয়েকে নিয়ে আসবি। আমি কোনো কথা বলছি না, দুজনেই একদম চুপ। আমি জুয়ের দিকে চেয়ে দেখি, ও আমার দিকে কেমন চেয়ে আছে, যেন বলছে কি করব। আমি ওকে মাথা নেড়ে ইঙ্গিত করলাম, বললাম আম্মুর কথায় সায় দিতে। ঠিক আছে, তোমরা যদি তোমাদের কথা রাখো তাহলে আমরাও রাজি, কিন্তু তোমরা যদি তোমাদের কথা না রাখো আর আমাকে কোনো রকম জোর করো, তাহলে তোমাদের মেয়েকে কিন্তু চিরকালের জন্য হারাবে, আর কখনো আমার মুখ অবধি দেখবে না। এক থাপ্পড় দিয়ে তাল ফাটিয়ে বলে দিলাম, আমার তোদের জন্য এতটা করছি, আর তুই কিভাবে এমন অলক্ষণে কথা মুখে আনতে পারলি? তারপর আবির মাথা নিচু করে সেখান থেকে বাসার ছাদে চলে আসলো। আবির ছাদে এসে ছাদের দেয়ালে হাত রেখে বাহিরের দিকে তাকিয়ে তাকিয়ে আছে। তার একটু পর আবির তার পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে অনুভব করে। তারপর আবির ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে তার সিনিয়র বউ দাঁড়িয়ে। আমি কি আম্মুর সাথে যাব? যাও, ওনারা তো আমাদেরকে মেনে নিয়েছে, তাই এখন আমাদের ওনাদের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। কিন্তু আমি তোমাকে 3 দিন না দেখে কিভাবে থাকবো? তোমাকে না দেখে একদিন আমার কাছে 1 বছর মনে হবে। আমি একা থাকতে পারবো না তোমাকে ছাড়া, তুমিও আমার সাথে চলো। না পাগলি, এটা হয় না। মাত্র 3 দিন, আর 3 দিন পর থেকে তুমি সারা জীবনের জন্য আমার সাথে থাকবে। মনে করো এই 3 দিন তারই একটা পরীক্ষা। কথাটা বলতে জুই বাচ্চাদের মতো কান্না করে দিল। তারপর আমি ওকে জড়িয়ে ধরে কাছে নিলাম। এবার দুজনের সাথে মিশে গেছে। আমি আলতো করে ওর কপালে একটা চুমু দিলাম। তার মধ্যে বড় আম্মু, শাশুড়ি আম্মু জুইকে রাখলো। তারপর আমি ওকে ওনার কাছে পাঠিয়ে দিলাম। দুপুর হয়ে আসলো, তাই আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। গোসল করে রুমের সোফার ওপর বসে আছি, তখন আম্মু খাবার নিয়ে রুমে আসলো। তোর জন্য জুই সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। এখানে তোদের দুজনের খাবার রেখে গেলাম, আমি ওকে তোর রুমে পাঠিয়ে দিচ্ছি, তোরা খেয়ে নিস। এই বলে আবিরের আম্মু খাবারের প্লেটটা রেখে চলে গেল। তারপর কথা মতো জুইকে বলল, আবির তোমাকে ওর রুমে ডাকছে। তারপর জুই আবিরের রুমে আসলো, এসে দরজার পর্দাটা লাগিয়ে দিল আর আবিরের পাশে এসে বসলো। ডেকেছো? আম্মু বলল তুমি নাকি সকাল থেকে কিছু খাওনি। আমার খেতে ইচ্ছে করছে না, খিদে নেই। তা বললে তো হবে না, আম্মু খাবার দিয়ে গেছে, চুপচাপ আমার সাথে বসে খেয়ে নাও আর আমাকে খাইয়ে দাও। তারপর জুই আবিরকে খাইয়ে দিতে থাকে আর নিজেও আবিরের জোড়াজুড়িতে খেতে থাকে। জুই আবিরকে ভাত তুলে খাওয়াচ্ছে, আর খাওয়ার সময় আবির জুইকে মন মরা থাকতে দেখে দুষ্টুমি করে জুইয়ের হাতে কামড় বসিয়ে দেয়। তারপর শুরু হয়ে যায় তাদের মধ্যে আরেক জোর খুনসুটি মারামারি। বিকেলে জুই ওর আব্বু আম্মুর সাথে চলে যাচ্ছে। ওর যেন কিছুতেই আবিরকে রেখে যেতে ইচ্ছে করছে না। যাওয়ার সময় বারবার পেছনে তাকিয়ে আবিরকে দেখছে জুই। মনে হচ্ছে ও এক্ষুনি ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দেবে। আবিরও বাসার বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাতক পাখির মতো জুইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। ওরও কিছু ভালো লাগছে না, তাই সবাই চলে গেলে আবিরও বাসা থেকে বেরিয়ে তাদের স্কুলের মাঠে সেই আড্ডার জায়গাতে চলে আসে। কে রে দোস্ত, তোকে এমন দেখাচ্ছে কেন? তোকে কি আন্টি আজকেও বাসা থেকে বের করে দিয়েছে নাকি? আরে না, এমনি। তা তুই বউ রেখে বাসা থেকে বের হলি কেন? তুই এখন আসলে একটু পরেই দেখবি তোর বউ তোর পেছনে পেছনে এসে তোকে আবার চর থাপ্পড় মেরে আমাদের কাছ থেকে তোকে ডেকে নিয়ে গেছে। শালা, তুই তো সবেমাত্র প্রেম শুরু করছিস। আগে বিয়ে কর, তারপর বুঝবি বউয়ের প্যারা।
যাই হোক, শুন ফকিরের দল, আগামী বৃহস্পতিবার বিয়ে, তোরা সবাই না খেয়ে চলে আসিস। বিয়ে মানে কার বিয়ে? আমি কি তোর বিয়ের দাওয়াত দিচ্ছি? চালা গান্ডার, আমারই বিয়ে। হও, তুই আর কবার বিয়ে করবি মামা? শালা আবার উল্টাপাল্টা কথা বলিস। দাঁড়, আজকে তোর মজা বোঝাচ্ছি। তারপর আমি ওর পিঠে ইচ্ছা মতো কিল মারতে থাকলাম আর সন্ধ্যা পর্যন্ত ওদের সাথে ছিলাম। বাসায় আম্মু একা বলে আর লেট করে নি। তারপর আবির সন্ধ্যা হতেই বাসায় চলে আসে। আবির বাসায় এসে ফ্রেশ হয়ে তার আম্মুর সাথে বসে ডিনার করে নেয়। তারপর ডিনার শেষে তার রুমে এসে শুয়ে পড়ে। মাঝখানে ওদের বিয়ের মাত্র 2 দিন বাকি। তাই পরদিন বিকেলে আবির ওর আম্মুকে সাথে নিয়ে চলে যায় বিয়ের কেনাকাটা করতে। বিয়ের জন্য নতুন শেরওয়ানি, নতুন শাড়ি, সেই সাথে বিয়ের আরও অনেক কসমেটিক্স কেনাকাটা করতে থাকে। পুরো বিকেল আর সন্ধ্যা জুড়ে তারা বিয়ের কেনাকাটা করে। তারপর রাতে ওরা বাসায় ফিরে। এভাবেই বিয়ের প্রস্তুতিতে মাঝখানের 2 দিন কেটে যায়। এই 2 দিন আবির জুঁইয়ের সাথে কোনো রকম কথা বলেনি কিংবা ওকে মেসেজ করেনি। বিয়ের দিন আবির নির্দিষ্ট সময়ে সবাইকে সাথে নিয়ে গাড়ি করে চলে আসে জুঁইদের বাসায়। রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে তাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আবির গাড়ি থেকে নামতেই দেখে জুঁইদের বাসার রং চেহারা একদম পাল্টে গেছে। বাড়ির চারদিকে হরেক রকমের বাতি ঝলমল করে জ্বলছে আর বাড়ির গেটটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বরযাত্রী আসাতেই গেটের পাশে ছোট্টরা সব বাজি ফোটাচ্ছে। তারপর বাসার ভেতর থেকে কয়েকজন বেরিয়ে এসে সবাইকে বাসার ভেতরে নিয়ে যায়। বাসার ভেতরে গিয়ে আবিরকে আলাদা একটা রুমে বসতে দেওয়া হয়। আমাকে একটা আলাদা রুমে আপাতত বসতে দেওয়া হলো। তারপর আমি একটু রেস্ট নেওয়ার জন্য রুমের খাটের উপর শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে আছি এমন সময় কারো আলতো ছোঁয়া অনুভব করলাম। চোখ খুলে দেখে জুই আমার বুকে শুয়ে পড়লো। আমার বউটার কি হয়েছে? ঠিক মতো খাওনি? মুখ চোখ এমন শুকালো কেন? তুই দূরে ছিলি তাই বলে কিছু খেতে পারিনি। তুই এই 3 দিন কিভাবে থাকতে পারলি আমার সাথে কথা না বলে? জানিস আমার কত কষ্ট হয়েছে? পাগলি, এখন আর কষ্ট পেতে হবে না, আমি তো চলে এসেছি তোমাকে নিতে। হুম। তারপর রিয়াদ, বাদন, মিজান সহ আমার সব বন্ধুরা আমাকে ডাকতে থাকে। বিয়ের শেরওয়ানি নিয়ে আমাকে সাজাতে আসলো। আর সাদিয়া, তামান্না আর তানজু মিলে জুকে সাজাতে নিয়ে গেল। ওরা সবাই জুকে সাজাবে বলে আমাদের সাথে এসেছে। আমাকে সাজানো হয়ে গেলে আমি জুইকে দেখতে জুয়ের রুমে গেলাম। তখন সবাই মিলে আমার পথ আটকে দিল আর বলল, বিয়ের আগে এখন আমাকে কেউ দেখতে দিবে না। কি আর করার, আমি রুমে ফেরত আসলাম। তারপর জুকে সাজানো হয়ে গেলে আমাদের ডেকে পাঠানো হয়। নিচে কাজী সাহেব আমাদের জন্য অপেক্ষা করছে। আমার বউকে অনেক বেশি সুন্দর লাগছে। সবাই ওকে এত সুন্দর করে সাজিয়েছে যে মনে হচ্ছে ওকে বিউটি পার্লার থেকে সাজিয়ে আনা হয়েছে। লাল শাড়ি, লাল ব্লাউজ, কপালে কালো রঙের টিপ, সমস্ত শরীরে গহনা ও মুখে হালকা মেকআপ, সব মিলিয়ে ওকে বেশ মানিয়েছে। ওদের দুজনকেই পাশাপাশি বসানো হয়েছে। দুজনকেই স্বামী স্ত্রী হিসেবে ভালো মানিয়েছে। একদম কেউ কারো থেকে কম নয়। ওরা দুজনেই আজ অনেক খুশি। খুশি থাকারই কথা, কারণ যে কেউ তার প্রিয় মানুষের সাথে বিয়ের এই মুহূর্তটাকে খুশি থাকবে, এটাই স্বাভাবিক। দুজনের মুখেই যেন এক হাসি লেগে আছে। সত্যিই ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে বেঁচে থাকার আনন্দটা যে আরও দ্বিগুণ হয়ে যায়, এটাই তার বাস্তব প্রমাণ। তারপর আমাদের গার্জিয়ানরা সবাই আসলে আমাদের বিয়ের কার্যক্রম আবার শুরু হয়। ভাগ্যের কি মহিমা, যাকে প্রথমে সহ্যই করতে পারতাম না, আজ থেকে স্যার আমি বাঁচি না। প্রথমে ব্ল্যাকমেল করেও আমাকে বিয়ে করলো, তারপর এখন আবার পরিবারের ইচ্ছে। যাই হোক, আপনারা আবার কেউ আমার মতো দ্বিতীয়বার বিয়ে করেন না। কাজী সাহেবের বিয়ে পড়ানো হয়ে গেলে সবাইকে খেতে দেওয়া হয়। তারপর আমাকে আর জুইকেও খেতে বসানো হয়েছে। দুজনেই কেমন লজ্জায় খেতে পারছি না, আবার সামনে নিয়ে শুধু নাড়াচাড়া করে যাচ্ছি। তারপর একটুখানি খেয়ে বউয়ের শাড়ির আঁচলে মুখ মুছে উঠে আসলাম। রাতে সবাইকে থাকার জন্য 2টা রুম দেখিয়ে দিলাম। তারপর ওদের সাথে একটু কথা বলে ওয়াশরুম ছেড়ে আমি যেই বাসর করে ঢুকতে যাব, তখন সবাই এসে আবার আমার পথ আটকে দাঁড়ায়। কিরে, তোরা কি বলেন যে আমাকে আমার বউয়ের কাছে যাওয়া থেকে আটকাচ্ছিস? রাস্তা ছাড় আমার। ছাড়তে পারি 2টো শর্তে। প্রথমে আমাদের বাসর ঘর সাজানোর টাকাটা। রিয়া, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই তোর থেকে টাকা নিয়ে আমার নামে লিখেরা? না বন্ধু, আমি ফকির, আমি মিসকিন, জঙ্গলে আমার বাড়ি। হয়েছে, তোর আর তাহিরের এই ডায়লগ দেওয়া লাগবে না। এই নে ধর 3000 টাকা।
3,000-এ কি হবে? এগুলো তো গার্লস টিমেরই, কম পড়ে যাবে। আচ্ছা তুই 5,000 দে। কথা বাড়লে কিন্তু এখন টাকার রেটও বাড়বে। আচ্ছা নে আরও 2,000। এবার খুশি? এখন আসতে চার, ভেতরে আমার বউরা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমাদের দ্বিতীয় শর্তটা? ও হ্যাঁ বল, কি শর্ত? তারপর আমি সাদিয়াকে কাছে টেনে বললাম, তোর বিয়ে তো 2বার হয়ে গেল, এখন আমাদের বিয়েটা আমাদেরকে এক করে দিতে হবে তোকে। আচ্ছা প্রেম যখন করিয়ে দিয়েছি তখন তোদের বিয়েও করিয়ে দেব। এখন সর। তারপর আমি ভিতরে ঢুকে দরজাটা আটকে দিলাম। তারপর জয় এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। এত দেরি করলি কেন আসতে? আমি সে কখন থেকে ঘোমটা দিয়ে বসেছিলাম। উফ, এই শাড়ি আর গহনা পরে দম বন্ধ লাগছিল আমার। আচ্ছা এখন তাহলে গহনাগুলোকে খুলে শুয়ে পড়ো। কেন শুয়ে পড়বো কেন? বাসর করবো না? এই জন্যই সবাই বলে পিচ্চিদের বিয়ে করতে নেই। আমি পিচ্ছি না, আমি ছবি বলছি, ওকে? আর আমি তোমার স্বামী, আমাকে এসব নামে ডাকবে না। কচু বুঝিস তুই? বাসরাতে নিজের বউকে আদর করতে পারিস না, উল্টো ঘুমানোর কথা বলছিস? আদর মানে কি কিস করা, চুমু খাওয়া? না গাধা, যেটা করলে বাবুর আব্বু আম্মু হওয়া যায় সেটা। কি করলে বাবুর আম্মু হওয়া যায়? তুই জানিস না কি করলে? না। ওকে, আমি তোকে বলছি, প্রথমে লাইট অফ কর। তারপর আমি রুমের লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিলাম। তারপর জয় ওর শরীরের সব গহনা খুলে চুলগুলো ছেড়ে দিয়ে ওর শরীর আসল সরিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। তারপর সারা রাত কী হলো তা জানতে হলে সবাই অতি দ্রুত এই শীতে বিয়ে করে নিন আর নিজের বউয়ের কাছ থেকে বাকিটা জেনে নিন। ধন্যবাদ।